ওয়েলকাম টু সিভিল ইঞ্জিনিয়ারিং ফোরাম। দেখো আজকে মুর্শিদাবাদ নির্মাণ সহায়ক 2018 এর পেপারের এটা ফার্স্ট পার্ট সলিউশন। দেখো প্রথমে আমরা দেখে নেব 1 নম্বর কোশ্চেনে কি আছে। দেখো এটা বলছে দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অফ এ ট্রায়াঙ্গেল লাইজ এট দ্য পয়েন্ট অফ, অ্যান্সারটা ভুল করে টিক করাই আছে, কনকারেন্স অফ দ্য মিডিয়ান। যেটা ট্রায়াঙ্গেলের মিডিয়ান হয়, ট্রায়াঙ্গেলের মিডিয়ান গুলো যেখানে একই সেম পয়েন্টে যেটা টাচ করে সেটা হচ্ছে কনকারেন্ট পয়েন্ট। কনকারেন্ট পয়েন্টে মিডিয়ান গুলো যেখানে টাচ হয় সেই পয়েন্টটাতে হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি ট্রায়াঙ্গেলের লাইজ করে। সেটা হচ্ছে দেখো কিভাবে, এইখানে দেখো যেখানে মিডিয়ান গুলো টাচ করছে এটা হচ্ছে কনকারেন্ট পয়েন্ট। তো এখানে হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটিটা লাইজ করবে, যেটা বেস থেকে h/3 আর যেটা ভার্টেক্স থেকে 2h/3, এটুকুই লেখা আছে। তারপরে দেখো সেকেন্ড কোশ্চেনটা দেখবো আমরা। বাই কম্প্যাক্টিং দ্য সয়েল উই ইমপ্রুভ। সয়েল কম্প্যাকশনে কি ইমপ্রুভ হয়, সেটা হচ্ছে বিয়ারিং ক্যাপাসিটি অফ দ্য সয়েল। সয়েলের স্ট্রেংথ ইনক্রিজ হয়, বিয়ারিং ক্যাপাসিটি বলতে পারো। দেখো এটা কম্প্যাকশন, তাহলে কি বলে, কম্প্যাকশন কাকে বলে? আমরা যে সয়েল মাসের ডেন্সিফিকেশন করি বাই মিনস অফ রোলার, মেকানিক্যাল মিনস, সেগুলোকে আমরা কি বলি, সে প্রসেসটাকে বলি কম্প্যাকশন। কম্প্যাকশনে তাহলে কি ইমপ্রুভ হয়? দেখো সেটেলমেন্ট প্রিভেন্ট করে, স্ট্রেংথ ইনক্রিজ করে, যেটা বিয়ারিং ক্যাপাসিটি অপশনে আছে, বিয়ারিং ক্যাপাসিটি ইমপ্রুভ হয়, ভলিউম চেঞ্জ কন্ট্রোল হয়। মানে ভলিউমটাকে আমরা কি করি কম্প্যাকশনের মাধ্যমে, এয়ারটাকে রিলিজ করি, যেটা ডেন্সিফাই হয় সয়েলটা, এটা ভলিউম চেঞ্জটা কন্ট্রোল হয়ে যায় কম্প্যাকশন করলে। আর কি পারমিয়াবিলিটি রিডিউস হয়ে যায়, এক্সপালশন অফ এয়ার, দেখো যেটা ভয়েডস এর মধ্যে যে এয়ারটা থাকে সেটা এক্সপাল হয়ে যায়, মানে বেরিয়ে যায়, ডেন্সিফিকেশন অফ সয়েল হয়ে যায়। দেখো এখানে যেটা দিয়েছি, দেখো নন কম্প্যাক্টেড সয়েলের মধ্যে যতটা পরিমাণ ভয়েড প্রেজেন্ট আছে এটার উপরে যদি আমরা লোড লাগাই তাহলে কি হবে, ভলিউম রিডিউস হয়ে যাবে এবং এর মধ্যে যে এয়ার প্রেজেন্ট থাকবে সেটার ভলিউমটা রিডিউস হয়ে যাবে। দেখো থার্ড কোশ্চেনটা যদি আমরা দেখি এবারে, কি বলছে, লাইভ লোড অন রুফ অ্যান্ড ফ্লোর আর কনসিডার্ড অ্যাজ। যে রুফ আর ফ্লোরের মধ্যে যে লাইভ লোড আছে সেটাকে কি লোড হিসাবে কনসিডার করা হয়? এটাকে করা হয় সি, দ্য কম্বিনেশন অফ পয়েন্ট লোড অ্যান্ড ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। এটা কোথায় আছে? IS 875 পার্ট 2 তে বলা আছে। দেখো তারপরের কোশ্চেনে চলে যাব, 4 নম্বর কোশ্চেন। বলছে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট অ্যাবাউট দ্য ফেস অফ দ্য কালাম ইজ ওয়ান অফ দ্য কনসিডারেশন টু ডিটারমাইন। তাহলে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কালামের ফেসে কি ডিটারমাইন করে? এটা হচ্ছে ডেপথ অফ দ্য ফুটিং ডিটারমাইন করা যায় এটা দিয়ে। এটা দেখে নেবো। দেখো ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর দ্য ক্যালকুলেশন অফ ফুটিং ডেপথ ক্যালকুলেশন করা হয়। এর এবারে আরেকটা জিনিস, যখন আমরা বেন্ডিং মোমেন্টের জন্য ক্রিটিক্যাল সেকশন দেখবো সেটা কোথায় ক্রিয়েট হয়, সেটা হয় ফেস অফ দ্য কালাম, কালামের ফেসে তৈরি হয়। দেখো এটা কালামের ফেস, এটা হচ্ছে কালামের ফেসে ক্রিটিক্যাল সেকশনটা তৈরি হয়। এবারে যদি এটা ওয়াই সেকশনের রেসপেক্টে যদি বেন্ডিং মোমেন্টের ইকুয়েশনটা বের করি তাহলে আপলিফট সয়েল প্রেসার হবে সেটা ইনটু শেডেড পোর্শনের এরিয়া, যেটা এই শেডেড পোর্শনের এরিয়া দেখিয়েছি, এটার এরিয়াটা হবে, তার সাথে কি হবে, সেন্ট্রয়েড ডিস্টেন্সটা গুণ করতে হবে। দেখো যদি আমরা আপলিফট প্রেসার পি ধরি তাহলে পি হয়ে গেছে, আর এটার শেডেড পোর্শনের এরিয়া কত, বি ইন্টু এল মাইনাস এ বাই টু, সেটা বি ইন্টু এল মাইনাস এ বাই টু, আর সেন্ট্রয়েড ডিস্টেন্সটা কত, হাফ ইন্টু এল মাইনাস এ বাই টু। সেন্ট্রয়েড ডিস্টেন্স যেটা করি তাহলে এটা হাফ ইন্টু এল মাইনাস এ বাই টু হবে, তাহলে পি ইন্টু বি ইন্টু এল মাইনাস এ তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 8। প্রতিটা পয়েন্টে কিন্তু ইম্পর্টেন্ট, এই 3টে পয়েন্টই মনে রাখতে হবে। এটা অনেক সময় চলে আসে এমসিকিউ, পি ইন্টু বি ইন্টু এল মাইনাস এ তার হোল স্কোয়ার ডিভাইড বাই 8। তারপরের কোশ্চেনটা চলে যাব 5 নম্বর। দেখো বলছে দ্য পেস অফ দ্য ওয়াল বিটুইন ফেসিং অ্যান্ড ব্যাকিং ইজ নোন অ্যাজ। এবারে আমরা ফেসিং আর ব্যাকিংটাকে কি জানি? ফেসিং ব্যাকিং বলতে কি বুঝি? ফেসিং হচ্ছে যেটা আমাদের ওয়েদারে এক্সপোজ থাকে সেটা হচ্ছে ফেসিং, আর ব্যাকিংটা কি বলছে, নট এক্সপোজ টু ওয়েদার, যে পোর্শনটা থাকে। আর হার্টিংটা কি?
হার্টিংটা হচ্ছে ফেসিং আর ব্যাকিং এর যে মাঝের পোর্শনটা, সেটা হচ্ছে হার্টিং। এটার অ্যান্সার হয়ে যাবে হার্টিং, সি। দেখো ফেসিং কি, দ্য মেটেরিয়াল ইউজড ইন দ্য ফেস অফ দ্য ওয়াল ইজ নোন অ্যাজ ফেসিং, যেটা এক্সপোজ টু ওয়েদার থাকে। আর যেটা কি বলছে, দ্য মেটেরিয়াল ইউজ ব্যাক অফ দ্য ওয়াল নোন অ্যাজ ফেসিং। আচ্ছা, এটা ভুল লেখা হয়ে গেছে, এটা ব্যাকিং হবে, নট এক্সপোজ টু ওয়েদার। আর হচ্ছে হার্টিংটা কি হয়েছে, যেটা বলছে ফেসিং আর ব্যাকিং এর ইন বিটুইন যেটা পোর্শন, সেটাকে বলছে হার্টিং। দেখো পিকচারে দেখানো আছে হার্টিং। তাহলে এই পোর্শন গুলো ফেসিং হয়ে যাবে, যেটা এক্সপোজ টু ওয়েদার, আর এই পোর্শন যেটা দেখা যাচ্ছে না, সেটা হয়ে যাবে ব্যাকিং। এটা এখানে ফেসিং হবে না, এটা ব্যাকিং হবে, লেখাটা ভুল আছে। দেখো তারপরের কোশ্চেনটা দেখবো। বটম সারফেস অফ দ্য উইন্ডো ওপেনিং, উইন্ডো ওপেনিং এর বটম সারফেসকে কি বলে, সিল বলে, বি, এটা সবাই জানো। দেখো বটম সারফেস অফ এ ডোর উইন্ডো ওপেনিং ইজ নোন অ্যাজ সিল। এই যে এই পোর্শনে যেটা দেখানো আছে, দেখো এই পোর্শনটা, এইখানে এই পোর্শনটাকে হয়ে যাবে সিল বলে। করবেল কি, দ্য প্রজেক্টিং স্টোন হুইচ ইজ ইউজুয়ালি প্রোভাইডেড টু সার্ভ অ্যাজ সাপোর্ট ফর জয়েস্ট রুফ স্ট্রাস। একটা স্টোন ইউজ করা হয় যেটা সাপোর্ট প্রোভাইড করে জয়েস্টের রুফ স্ট্রাস ওয়েদার শেডের ক্ষেত্রে, ওটাকে করবেল বলে। আর কর্নিস কি, এ হরাইজন্টাল মোল্ডেড প্রজেকশন, একটা প্রজেকশন ইউজ করা হয় দেখবে রুফটপে বিল্ডিং এর এতে, সেটাকে কর্নিস বলে। আর কোপিং কি, কোপিং হচ্ছে ধরো বাউন্ডারি ওয়ালের টপে দেখবে, টপ ওয়ালের টপে ইউজ করা হয়, সেটাকে কোপিং বলে। কভারিং অফ স্টোন, স্টোনের দ্বারা হয়, কংক্রিটের হয়, ব্রিক হয়, টেরাকোটা, ব্রিক অফ টেরাকোটা প্লেসড অন রুফ টপ, এক্সটার্নাল ওয়ালে দেওয়া হয় দেখবে রুফের টপে। এগুলোর পিকচার দেওয়া নেই, আমরা দেখে নিই একটুখানি। দ্য টুল ইউজড বাই ম্যাসন ফর স্প্রেডিং মর্টার, মর্টার স্প্রেড করার জন্য ম্যাসন কি টুল ইউজ করে, ট্রাওয়েল ইউজ করে, কোর্নি বলে যেটা, কোর্নি। দেখো কি কি টুল ইউজ করা হয়, মেজারিং টেপ, এটা মেজার করতে ইউজ করা হয়, হ্যামার, ম্যাসোনারিতে হ্যামার ব্রিক ভাঙতে কখনো ইউজ করা হয়, প্লাম্ব কি ভার্টিক্যালিটি চেক করতে, ট্রাওয়েল ওই মর্টারকে স্প্রেড করতে আর করতে ইউজ করা হয়, স্পিড লেভেল কি লেভেল চেক করতে, আর ম্যাসন স্কোয়ার কি 90 ডিগ্রি চেক করতে ইউজ করা হয়। এইগুলো সমস্ত ইউজ করা হয়, মনে রাখবে। তারপরের কোশ্চেনে চলে যাব। দেখো ব্রিক্স আর অবটেন বাই মোল্ডিং, ব্রিক্স কিভাবে অবটেন করা হয়, প্লাস্টিক প্লাস্টিক ক্লে, ওয়েদার্ড ক্লে যেটা বলে, তা থেকে ব্রিক বানানো হয়। মোল্ডিং কি, ইট ইজ দ্য প্রসেস অফ গিভিং এ রিকোয়ার্ড শেপ টু ব্রিক। দেখো ব্রিকের শেপ দেওয়ার জন্য আমরা উডের বা স্টিলের মোল্ড বানাই, সেই মোল্ডের মধ্যে আমাদের ক্লেটাকে দিয়ে, যে ক্লেটা বানানো হয় সেটাকে দিয়ে আমরা ব্রিকটা প্রিপেয়ার করি। এই মোল্ডটা কি হয়, সবসময় ব্রিকের সাইজের থেকে বড় হয়, কত পার্সেন্ট, 8 to 12% বড় হয়। আর এই মোল্ডটা যদি কাঠের বানানো হয়, কি কাঠের প্রেফার করা হয়, সিসাম, সিসাম কাঠের প্রেফার করা হয়। দে আর মেড বাই মোল্ডিং ওয়েট ক্লে, ওয়েট ক্লে করা হয়, তারপরে কি হয়, ড্রাই করা হয়, ড্রাই করার পরে বার্নিং করা হয়। ড্রাই করে কত ডিগ্রি টেম্পারেচার নিয়ে আসা হয়, 3 ডিগ্রি টেম্পারেচারে। এগুলো কোশ্চেনে আসে, এগুলো মনে রাখতে হবে। 4 থেকে 7 দিন ওপেন এয়ারে ড্রাই করে তারপরে সেটাকে বার্ন করা হয়। যদি এই এই ক্লে, যেটা আমাদের ক্লে বানায়, এটাতে 7 থেকে 30% ময়েশ্চার থাকে, এটা যদি ডাইরেক্ট বার্ন করে দিই তখন এটা ক্র্যাক চলে আসে ব্রিকটায়। এই জিনিসগুলো মনে রাখতে হবে, এইগুলো পরীক্ষাতে আসে। দেখো তারপরে কোশ্চেনে চলে যাব, 9 নম্বর কোশ্চেন। এ ফ্রি স্ট্যান্ডিং ব্রিক ওয়াল 20 সেন্টিমিটার থিক ইজ সাবজেক্টেড টু এ wind pressure of 75 kg per meter square, the maximum height of the wall from stability consideration. দেখো এটা সলিউশনটা দেখিয়ে দিই। ফর স্টেবিলিটি অফ ফ্রি স্ট্যান্ডিং ওয়াল, স্টেবিলিটি মোমেন্ট অফ দ্য ওয়াল ডিউ টু সেলফ ওয়েট, স্টেবিলিটি মোমেন্ট ডিউ টু সেলফ ওয়েটে কত, রো ইন্টু জি ইন্টু ভি, ভি মানে কত, এ ইন্টু এল। এবার এলটা যদি 1 মিটার, ভি ধরেছি, এ এল, এলটা যদি 1 মিটার ধরি তাহলে রো জি এ হয়ে যাবে। আর এ মানে কত, এইচ ইন্টু ওয়ালের থিকনেস টি যদি ধরি, হাইট ইন্টু টি। রো জি সেলফ ওয়েট এক্সিড 1.5 টাইমস দ্য ওভারটার্নিং মোমেন্টের থেকে যদি 1.5 টাইমস হয়, বড় হয়, তাহলে কি হবে,
স্টেবিলিটি বজায় থাকবে। দেখো রো জি এইচ টি স্কোয়ার বাই টু, তাহলে কি গ্রেটার দ্যান ইকুয়াল টু হবে 1.5 পি এ এইচ বাই টু ইন্টু জি হবে। রেজিস্টিং মোমেন্ট রো জি এইচ টি স্কোয়ার বাই টু, আর হচ্ছে আমাদের ওভারটার্নিং মোমেন্ট দেখো পি ইন্টু এ ইন্টু এইচ বাই টু ইন্টু জি, আর হচ্ছে এ এ সমান কত এইচ ইন্টু এল। এবার এলটাকে যেহেতু আমরা 1 মিটার ধরছি, সেটা হয়ে যাচ্ছে শুধু এইচ, মানে এই দেখো পরেরটা এইচ স্কোয়ার বাই টু হয়ে গেছে। এটা থেকে যদি এইচটা বের করি, রো ইন্টু টি স্কোয়ার বাই 1.5 ইন্টু পি। এবার এখানে কি বলে দিচ্ছে, পি 75 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার বলে দিয়েছে, 75 বসিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে ওয়ালের থিকনেস কত, 0.19। আর আমাদের রোটা বলে দিয়েছে, রোটা হচ্ছে 2000। এটা থেকে বেরিয়ে যাবে 0.64। এমসিকিউ এর হিসাবে কোশ্চেনটা একটু টাফ, দেখে নিও। এটা আমাদের গুপ্তাতে আছে, ম্যাসোনারি স্ট্রাকচারের কোশ্চেন। তারপর এটা দেখো, দ্য ব্রিক বন্ড হুইচ শোজ অল্টারনেট কোর্সেস অফ হেডার অ্যান্ড স্ট্রেচার্স ইজ নোন অ্যাজ অল্টারনেট কোর্স। অল্টারনেট কোর্সে যদি হেডার অ্যান্ড স্ট্রেচার থাকে তাহলে কি হবে, সেটা হচ্ছে ইংলিশ বন্ড হবে, ডি। দেখো ইংলিশ বন্ড, অল্টারনেট কোর্স অফ হেডার অ্যান্ড স্ট্রেচার যখন ইউজ করা হয় তখন সেটা ইংলিশ বন্ড হয়। আর যখন ইচ কোর্সে অল্টারনেট হেডার অ্যান্ড স্ট্রেচার থাকে তখন তাকে ফ্লেমিশ বন্ড বলে। দেখো এখানে অল্টারনেট কোর্স, একটা কোর্সে স্ট্রেচার একটা কোর্সে হেডার, এখানে একটা কোর্সের মধ্যে স্ট্রেচার একটা কোর্সের মধ্যেই হেডার, বোঝা গেল? তাহলে ইংলিশ বন্ড, অল্টারনেট কোর্স অফ হেডার অ্যান্ড স্ট্রেচার, এখানে ইচ কোর্স হ্যাভিং অল্টারনেট হেডার অ্যান্ড স্ট্রেচার। আর হচ্ছে অ্যাপিয়ারেন্স কোনটায় ভালো হয়, সেটা হচ্ছে মোর অ্যাট্রাকটিভ প্লিজিং অ্যাপিয়ারেন্স দেয় হচ্ছে ফ্লেমিশ বন্ড। স্ট্রং সব থেকে বন্ডের মধ্যে স্ট্রং কোনটা, ইংলিশ বন্ড। ইংলিশ বন্ডটা এক্সপেন্সিভ হয়, এটা ইকোনমিক্যাল হয়, এটা লেস স্ট্রং, এটা কি লেস অ্যাটেনশন রিকোয়ার্ড, मतलब অত স্কিল লেবার দরকার হয় না, এটাই স্পেশাল অ্যাটেনশন রিকোয়ার হয়, স্কিল লেবার দরকার হয়। তার পরের কোশ্চেনে চলে যাব, দেখো 11 নম্বর কোশ্চেনে। ইন বিল্ডিং কনস্ট্রাকশন ডিপিসি স্ট্যান্ডস ফর, ডিপিসি আমরা সবাই জানি ড্যাম প্রুফ কোর্স, বি। আর এর সম্পর্কে ডিটেলস গুলো একটু দেখে নেবো। ডিপিসি কিসে মেজার করা হয়, মিটার স্কোয়ারে। কি জন্য প্রিভেন্ট করা হয়, ময়েশ্চারটাকে সাবস্ট্রাকচার থেকে সুপার স্ট্রাকচারে যাতে না যায় সেটা প্রিভেন্ট করা হয় এখানে ডিপিসি দিয়ে। এবার ডিপিসি জেনারেল থিকনেস কত, 25 mm হয়, আর এটা আপ টু 40 mm ইউজ করা হয়। দেখো গ্রেড অফ কংক্রিট M15 জেনারেলি ইউজ করা হয়, আর যদি হাই ক্লাস বিল্ডিং হয় M20 ইউজ করা হয়। ইন জেনারেল M15, ফার্স্ট ক্লাস বিল্ডিং M20। মোস্ট কমনলি কি ইউজ করা হয়, বিটুমিন ইউজ করা হয়। এখানে বিটুমিনের একটা লেয়ার করে দেওয়া হয়, ময়েশ্চারটাকে সেটা রেস্ট্রিক্ট করে, বিটুমিন ইউজ করা হয়। বাকি অন্যান্য কিছু ইউজ করা হতে পারে, ওয়াটার রিপেলেন্ট এজেন্ট যেমন অলিক অ্যাসিড, স্টেরিক অ্যাসিড ইউজ করা হতে পারে। আর ডিপিসি তে যদি যখন কংক্রিট করব সেটার মধ্যে ম্যাক্সিমাম এগ্রিগেট সাইজ হবে 10 mm। এই পয়েন্টগুলো প্রতিটা ইম্পর্টেন্ট, কোনো না কোনো পরীক্ষায় এসেছে, সেই জন্য আমি সবগুলো একসাথে দেখিয়ে দিয়েছি, এগুলো দেখে নিও একটুখানি। A number of force acting at a point will be in equilibrium if, যখন ফোর্সগুলো একটা পয়েন্টে অ্যাক্ট করবে সেটা ইকুইলিবিরিয়ামে কখন থাকবে, ইকুইলিবিরিয়ামে যখন থাকবে তখন সেটার কি হবে, নেট ফোর্সটা মানে টোটাল সাম অফ অল ফোর্সেস ইজ 0 হবে। তাহলে এ এর অ্যান্সার। দেখো এখানে দেখিয়ে দিয়েছি, অকার্স ওয়েন রেজাল্টেন্ট, সে রেজাল্টেন্ট হবে 3 বা মোর ফোর্সেস ইকুয়াল টু এ নেট ফোর্স অফ 0। এখানে দেখো এ বি সি তিনটে অ্যাক্ট করছে, তিনটে ফোর্স অ্যাক্ট করছে, তাহলে এটার যদি সাম 0 হয় তাহলে কি বলবো, এটা ইকুইলিবিরিয়ামে আছে। দেখো 13 এর কোশ্চেন, বিম লাইক হরাইজন্টাল স্ট্রাকচারাল ফ্লেক্সারাল মেম্বার ইউজ টু স্প্যান ওভার দ্য ওপেনিং অফ ডোর উইন্ডো। বলছে যে আমাদের ডোর আর উইন্ডো ওপেনিং থাকে, তার উপরে যে আমরা স্ট্রাকচারাল এলিমেন্ট, হরাইজন্টাল স্ট্রাকচারাল এলিমেন্টটা ইউজ করি, সেটাকে কি বলে, লিন্টেল বলে। দেখো এটা হচ্ছে লিন্টেল, কংক্রিটের ইউজ করি, কাঠের ইউজ করি। A lintel is a type of beam, a horizontal structural element that spans openings such as portals,
ডোর, উইন্ডো অ্যান্ড ফায়ারপ্লেস। ডোরের ওপরে, উইন্ডোর ওপরে, মাথাতে যেগুলো ইউজ করি পুরো ওপরের ওয়ালটাকে সাপোর্টের জন্য, সেটা হচ্ছে লিন্টেল। তারপরের কোশ্চেনে চলে যাব, দেখো 14 নম্বর কোশ্চেন। এ স্প্লেড সারফেস, স্প্লেড মানে ইনক্লাইন সারফেস, প্রিপেয়ার্ড অন দ্য টপ অফ অ্যান অ্যাবাটমেন্ট অর পিয়ার টু রিসিভ দ্য আর্চ। অ্যাবাটমেন্টে যে ইনক্লাইন পোর্শন, যেটা হচ্ছে আমাদের আর্চটাকে রিসিভ করে, সেই পোর্শনটাকে কি বলে? স্কিউ ব্যাক বলে। দেখো দেখে নেবো, এই দেখো ইনক্লাইন পোর্শন যেটা অ্যাবাটমেন্টে আর্চটাকে রিসিভ করছে, সেটাকে কি বলছে? স্কিউ ব্যাক বলছে। স্কিউ ব্যাক, inclined or splayed surface on the abutment which is so prepared to receive the arch and form which the arch spring. এটা কি বলে? স্কিউ ব্যাক বলে। এ দেখো স্প্রিং লাইন থেকে যেটা এক্সট্রাডস, ইন্ট্রাডস, তার হচ্ছে যেটা এটাকে বলে রাইজ বলে, যে ডিস্টেন্সটা ইন্ট্রাডস আর স্প্রিং লাইনের মধ্যে এটা হচ্ছে রাইজ, আর এটাকে কি বলে? ডেপথ। আর যেটা ম্যাক্সিমাম হাইটের পয়েন্ট সেটাকে বলে ক্রাউন। এগুলো প্রতিটা পরে মনে রাখতে হবে। ক্রাউন পরে, ডেপথ কোনটাকে বোঝায়? ইন্ট্রাডস আর এক্সট্রাডস এর মধ্যে যেটা ডিস্টেন্স সেটাকে ডেপথ বলে। স্প্রিং লাইন আর এক্সট্রাডস এর মধ্যে যেটা ডিস্টেন্স সেটাকে রাইজ বলে। ম্যাক্সিমাম পয়েন্ট, ম্যাক্সিমাম হাইট পয়েন্ট যেটাকে বলে সেটাকে ক্রাউন বলে। স্কিউ ব্যাক কি? যেটা ইনক্লাইন সারফেস, যেটাকে আর্চটাকে রিসিভ করছে অ্যাবাটমেন্ট, সেই পয়েন্টটাকে স্কিউ ব্যাক বলে। এগুলো মনে রাখতে হবে কয়েকটা জিনিস। তারপরের কোশ্চেনে দেখো, the use of, consider the following statement: the use of relatively weak mortar will accommodate movements due to loads and cracking, if any, will be disturbed as thin hair cracks, which are less noticeable or harmful, will result in reduction of stresses due to differential expansion of masonry unit. এটার কিন্তু দুটোই কারেক্ট, বোথ 1 and 2 আর কারেক্ট। এটা হচ্ছে 1905 কোডের মধ্যে আছে, দেখে নিও। The use of relatively weak mortar will accommodate movements due to loads and cracking. যদি রিলেটিভলি উইক মর্টার ইউজ করি তাহলে কি হবে? লোড আসলে এটা লোড আর ক্র্যাকিং দেখা দেবে। বি কনসিডার অ্যান্ড থিন হেয়ার ক্র্যাক আর লেস নোটিসেবল অ্যান্ড হার্মফুল। থিন হেয়ার ক্র্যাক হবে, সেটা নোটিস হবেই না, বা হার্মফুল কম হবে। আর কি বলছে? উইল রেজাল্ট ইন রিডাকশন অফ স্ট্রেসেস ডিউ টু ডিফারেন্সিয়াল এক্সপানশন অফ মেসোনারি ইউনিট। এটা কোডের মধ্যে আছে, দেখে নিও। এটা দুটোই কারেক্ট। বলছে 16 কোশ্চেন দেখো, র্যাপিড হার্ডেনিং সিমেন্ট ইজ সুইটেবল ফর। র্যাপিড হার্ডেনিং সিমেন্ট কোথায় কোথায় ইউজ করা হয়? রোড রিপেয়ার ওয়ার্কে ইউজ করা হয়, কোল্ড ওয়েদারিং এ ইউজ করা হয়, প্রি ফ্যাব্রিকেটেড কনস্ট্যান্ট, মেট্রো কনস্ট্যান্ট, এমার্জেন্সি কনস্ট্যান্টে ইউজ করা হয়। তাহলে এখানে অপশনে আছে কোল্ড ওয়েদার কংক্রিট, বি অপশন। এবার র্যাপিড হার্ডেনিং সিমেন্টের কোড অনেক সময় পরে IS 8041 1990, এটা মনে রাখতে হবে। র্যাপিড হার্ডেনিং সিমেন্টে কি হয়? C3S, মোর C3S ইউজ করা হয়, 56% C3S ইউজ করা হয়, লেস C2S ইউজ করা হয়। তাহলে কি হয়? এটা আর্লি স্ট্রেংথ প্রোভাইড করে। এটা কি ফাইননেস, হায়ার ফাইননেস হয়। কত হয়? 3250 সেন্টিমিটার স্কোয়ার পার গ্রাম। এটার ইনিশিয়াল সেটিং টাইমও 30 মিনিট, ফাইনাল সেটিং টাইম 600 ম্যাক্সিমাম হয়। এটার কি হয়? 3 ডে স্ট্রেংথটা OPCর 7 দিন স্ট্রেংথের সাথে সমান হয়, আর 90 ডে স্ট্রেংথ অলমোস্ট সেম, কোনো ডিফারেন্ট হয় না। মানে আর্লিয়ার স্ট্রেংথ প্রোভাইড করে কিন্তু আলটিমেট স্ট্রেংথ সেম হয়। নট ইউজ ইন মাস কংক্রিটে ইউজ করা হয় না, কারণ কি? হিট ডেভেলপ হয়, ক্র্যাক জেনারেট হয় অনেক। রিকোয়ার্ড লেস কিউরিং টাইম, যেহেতু তাড়াতাড়ি স্ট্রেন ডেভেলপ হয়ে যাচ্ছে, ইনিশিয়াল স্টেজে স্ট্রেন ডেভেলপ বেশি হয়ে যায়, সেই জন্য কিউরিং টাইমটা কম দরকার হয়। ইউজড হয় আর আর্লি ডেভেলপমেন্ট অফ স্ট্রেংথ, যেখানে আর্লি ডেভেলপমেন্ট দরকার স্ট্রেংথের, সেইখানে ইউজ করা হয়। তাড়াতাড়ি ফর্ম ওয়ার্ক ডিসাটারিং করতে হলে সেই সব জায়গাতে ইউজ করা হয়। কোথায় কোথায় হয়? রোড রিপেয়ার ওয়ার্ক, কোল্ড ওয়েদার কংক্রিট, প্রি ফ্যাব্রিকেটেড কনস্ট্যান্ট, মেট্রো কনস্ট্যান্ট, এমার্জেন্সি কনস্ট্যান্ট, এইসব জায়গাগুলোতে ইউজ করা হয়ে থাকে। দেখো তারপরের কোশ্চেন দেখবো 17। ইফ H is the height of wall between center of supports, then the effective height of wall where concrete floor have a bearing on wall irrespective of the direction of span will be. এটা কত হয়? এটা হয় 0.075H। এটা সরাসরি কোডের ডাটা, দেখে নিও। 1905 এ আছে, বাকি টেবিলটা আমি দিয়ে দিয়েছি। এই দেখো, এফেক্টিভ হাইট 0.75L, এর সাথে একটা এফেক্টিভ লেন্থেরও আছে
টেবিল সেটাও দেখে নিও। দেখো ল্যাটারাল অ্যাজ ওয়েল অ্যাজ রোটেশনাল রেস্ট্রেন্ট হলে এফেক্টিভ হাইট কত হবে 0.75 H, ল্যাটারাল অ্যাজ ওয়েল অ্যাজ রোটেশনাল অ্যাট ওয়ান এন্ড অ্যান্ড অনলি ল্যাটারাল রেস্ট্রেন্ট অ্যান্ড আদার, এটার ক্ষেত্রে কি হবে 0.85 H ল্যাটারাল রেস্ট্রেন্ট বাট নো রোটেশনাল অ্যাট বোথ এন্ড, এটা হলে H হবে। lateral and rotational restraint at one end and no restraint at the other end, compound wall parapet wall এসবের ক্ষেত্রে 1.5 H হবে। এই 1.5 H টাও অনেক সময় পড়ে আর এটাও পড়ে, এই দুটো খুবই ইম্পর্টেন্ট, দেখে নিই। তারপরে দেখো বাল্কিং অফ স্যান্ড মিনস, বাল্কিং অফ স্যান্ড কাকে বলে, যদি আমরা স্যান্ডের মধ্যে ময়েশ্চার অ্যাড করি মানে জল অ্যাড করি তাহলে কি হয় স্যান্ডের ভলিউম ইনক্রিজ হয়, ওই ইনক্রিজ অফ ভলিউমটাকে কি বলে বাল্কিং অফ স্যান্ড বলে, তাহলে অপশন কি সি। এবারে বাল্কিং দেখো আমরা কত পার্সেন্ট ময়েশ্চারে কতটা পার্সেন্ট ইনক্রিজ হয়, 4 থেকে 6% যদি ময়েশ্চার অ্যাড করি জল অ্যাড করি তাহলে কি হয় 20 থেকে 40% পর্যন্ত স্যান্ডের ভলিউম ইনক্রিজ হতে পারে। এই ফেনোমেনাটাকে কি বলে বাল্কিং অফ স্যান্ড বলে। কারণটা কি, দ্য রিজন ইজ দ্যাট ময়েশ্চার কজেস এ ফিল্ম অফ ওয়াটার অ্যারাউন্ড স্যান্ড পার্টিকেলস, বলছে পার্টিকেলের চারো সাইডে একটা স্যান্ডের একটা লেয়ার একটা জলের লেয়ার ফিল্ম তৈরি হয়, তার জন্য which result increase in volume of the sand, স্যান্ডের ভলিউমটাকে ইনক্রিজ করে। আর ফাইন স্যান্ড হলে কি হবে বাল্ক মোর হবে, বাল্কিং বেশি হবে, ফাইন স্যান্ডের বাল্কিং কোর স্যান্ড থেকে বেশি। এবার বাল্কিং অফ স্যান্ড যদি এইটা দেখো একটা কোশ্চেনে আসে, এটা এইভাবে ক্যালকুলেট করা যায় H1 minus H2 by H2 into 100। H1 কি নর্মাল যখন হাইট ছিল একটা কন্টেনারের মধ্যে যদি স্যান্ডটাকে নাও সেটা হচ্ছে H1, আর যখন পুরো জল দিয়ে স্যাচুরেট করে দেওয়া হচ্ছে তখন দেখা যাচ্ছে তার মধ্যে স্যাচুরেট কন্ডিশনে হাইট হয়ে যাচ্ছে H2, তখন সেটা হবে H1 minus H2 ডিভাইড বাই H2 করে ক্যালকুলেট করা যাবে। আর বাল্কিং অফ স্যান্ডটা কখন কনসিডার করা হয়, যখন আমরা নমিনাল মিক্স ডিজাইন করি তখন এই বাল্কিং অফ স্যান্ডটাকে মাস্ট কনসিডার করতে হবে। ডিজাইন মিক্সে বাল্কিং অফ স্যান্ড কনসিডার করা হয় না যেহেতু ওয়েটের বেসিসে হয়। দেখো তারপরের কোশ্চেন, ফাইনেস অফ মডুলাস অফ মিডিয়াম স্যান্ড ভ্যারিজ, এটা দেখো এটা হচ্ছে ফাইন, এটা হচ্ছে মিডিয়াম, আর 2.9 থেকে হলে কোর্স, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল এ। এবারে ফাইনেস মডিউলাসটা কি, সাম অফ পার্সেন্টেজ অফ কিউমুলেটিভ ওয়েট রিটেন আপ টু 150 মাইক্রন সিপ ডিভাইডেড বাই 100, এটা হচ্ছে সিপ অ্যানালিসিস দিয়ে বের করতে হয়। যখন ওয়েট রিটেনের পার্সেন্টেজটা আমরা কিউমুলেটিভ ওয়েট রিটেনের পার্সেন্টেজটা আমরা বের করব, তার সাম নিলে বাই 100 করে ডিভাইড করলে যেটা বেরোয় সেটা হচ্ছে ফাইনেস মডিউলাস। ফাইনেস মডিউলাসটা কি, এটা একটা ইন্ডেক্স যেটা মিন সাইজ পার্টিকুলার মিন সাইজ ডিনোট করে। এবার দেখো সিপ কোথায় 4.75 থেকে আমরা ইউজ করি 1.15 mm আপ টু 150 মাইক্রন মানে 0.15 mm পর্যন্ত নিতে হবে, তার নিচে যে সিপ 75 মাইক্রন তাতে কিন্তু নেওয়া হয় না, হিসাব নেওয়া হয় না। The fineness modulus of fine aggregate is lower than to fineness modulus of coarse aggregate, কি ফাইন এগ্রিগেটের ফাইনেস মডিউলাস কোর্স এগ্রিগেটের থেকে কম হয়। এখানে বলছে ফাইনেস মডিউলাস 3 মিনস মিন সাইজ অফ পার্টিকেলস থার্ড সিপ সাইজ ফ্রম দ্য বটম, মানে 600 মাইক্রন। থার্ড সিপ কোনটা, একটা দুটো তিনটে যদি থার্ডে যাই, ফাইনেস মডিউলাস 3 মানে 600 মাইক্রন মানে 0.6 mm। তারপর দেখো ফাইন এগ্রিগেটের ফাইনেস মডিউলাস কি হয় 2 থেকে 3.5 পর্যন্ত হয়, আর যদি গ্রেটার দেন 3.2 হয় সেটা কনসিডার ইউজ করা হয় না ইন জেনারেল। দেখো এখানে আমি 3টে দিয়ে দিয়েছি। আর জোন ওয়াইজ ফাইনেস মডিউলাস, দেখো জোন 1 যেহেতু কোর্স সেই জন্য ফাইনেস মডিউলাস জোন 1 এর বেশি, আর জোন 4 এর দিকে যত যাবে তত স্যান্ডটা ফাইন হতে থাকবে, সেই জন্য জোন 1 এর ফাইনেস মডিউলাস সবসময় বেশি হবে। তারপরের কোশ্চেন দেখো, নমিনাল মিক্স ডিজাইন of M20 grade contains cement sand coarse aggregate in the ratio of, এটা কত হয় 1:1.5:3 M20 এর ক্ষেত্রে। দেখো বাকিগুলো দেখে নিই আমরা। ক্লাসিফিকেশনটা দেখো বাইন্ডিং মেটেরিয়ালের বেসিসে হলে লাইম কংক্রিট হয়, জিপসাম কংক্রিট হয়, সিমেন্ট কংক্রিট হয়,
আর কি মাড কংক্রিট হয়। এবার বাল্ক ডেন্সিটির বেসিসে হলে যদি 500 কেজি পার এমকিউ এর কম হয় তাহলে এক্সট্রা লাইট ওয়েট, 500 থেকে 1800 হলে লাইট ওয়েট, 500 থেকে 1800 হলে, এটা 500 থেকে 1800 না, এটা 1800 থেকে 2500, এটা 1800 থেকে 2500 হবে, টাইপিং মিস্টেক আছে একটু। আর এটা 2500 বেশি হলে সুপার হেভি। দেখো যদি গ্রেড স্ট্রেংথের বেসিসে বলি তাহলে 20 থেকে কম হলে লো স্ট্রেংথ, 20 থেকে 40 হলে মিডিয়াম, আর 40 থেকে বেশি হলে হাই। আর যদি পার্সপেক্টিভ স্পেসিফিকেশন নমিনাল মিক্সের বেসিসে যদি বলি M20 আর লোয়ার ক্ষেত্রে, দেখো 5 হলে কি হবে 1:5:10, এটা সবসময় হয় 1:n:2n, এই রেসপেক্টে হবে। যদি এটা 5 হয় এটা 10, M7.5 1:4:8, M10 হলে 1:3:6, M15 হলে 1:2:4, M20 হলে 1:1:3, M25 হলে 1:1:2। আর ওর M20 পর্যন্তই হয় নমিনাল মিক্স, তারপরে এগুলো কিন্তু ডিজাইন মিক্স হয়। আর প্লেসিং অফ কংক্রিটের রেসপেক্টে ইনসিটু হতে পারে বা প্রিকাস্ট কংক্রিট হতে পারে। পুরো ক্লাসিফিকেশনটা আমি দিয়ে দিয়েছি, দেখে নিও। তারপরে দেখো 21, দ্য এফেক্টিভ লেন্থ অফ আরসিসি কালাম হুইচ ইজ এফেক্টিভলি হেল্ড ইন পজিশন at both end, restraint against rotation at one end will be, এটা কত হয় 0.8 L। এটা দেখো দেখে নেবো, এন্ড কন্ডিশন বোথ এন্ড যখন ফিক্স তখন এফেক্টিভ লেন্থ কত L/2, যখন ওয়ান এন্ড ফিক্স আদার এন্ড হিঞ্জ তখন L/√2, যখন বোথ এন্ড হিঞ্জ তখন L এফেক্টিভ L এর সমান, ওয়ান এন্ড ফিক্স আদার এন্ড ফ্রি তখন কি 2L। এবারে এফেক্টিভ লেন্থ অ্যাজ পার যদি IS 800 ধরি 0.5টা হয়ে যাবে 0.65L, 0.8L হবে, এটা L হবে, এটা 2L হবে। আর দেখো এটা লোড ক্যারিং ক্যাপাসিটিটা আমরা জানি পাই স্কয়ার EI বাই L এফেক্টিভ তার হোল স্কয়ার। যদি L এফেক্টিভের জায়গায় L/2 বসাই তাহলে এটা 4 হয়ে যাবে, এটা 2 পাই স্কয়ার EI বাই L স্কয়ার হয়ে যাবে, এটা পাই স্কয়ার EI বাই L স্কয়ার, এটা পাই স্কয়ার EI বাই 4L স্কয়ার। তাহলে এটা 0.8 ছিল অপশন, এটা হয়ে যাবে। তারপরেরটা দেখো, আউটসাইড ভার্টিক্যাল মেম্বার অফ ফ্রেমওয়ার্ক অফ এ শাটার, শাটারের যে আউটসাইড ভার্টিক্যাল মেম্বার সেটাকে কি বলে, সেটাকে বলে স্টাইল। দেখো এই যে ভার্টিক্যাল ফ্রেমওয়ার্কের ভার্টিক্যাল যে মেম্বার এটাকে কি বলে, স্টাইল বলে। এখানে লক থাকে বলে এটা লক স্টাইল, আর এইখানের ভার্টিক্যাল এটা হিঞ্জ থাকে, হিঞ্জ হিঞ্জ স্টাইল বলে। আর এই মিডিলের ভার্টিক্যাল পোর্শনটাকে মুলিয়ান বলে, এটা ফার্স্ট মুলিয়ান, এটা সেকেন্ড মুলিয়ান। এইগুলোকে রেল বলে, এটা টপ, এটা মিডিয়াম, এটা বটম রেল। তারপরের কোশ্চেনটা দেখবো, দেখো 23, র্যাপ্ট ফাউন্ডেশন ইজ এ টাইপ অফ, র্যাপ্ট ফাউন্ডেশন কি, র্যাপ্ট ফাউন্ডেশন এক ধরনের শ্যালো ফাউন্ডেশন হয়, এটা সি অ্যান্সার। এবারে শ্যালো আর ডিপ ফাউন্ডেশনের মধ্যে আমি পার্থক্যটা দিয়ে দিয়েছি, ডেপথ বাই উইডথের রেশিও ফাউন্ডেশনের, শ্যালো ফাউন্ডেশনের ক্ষেত্রে লেসার ইকুয়াল টু 1, এটা গ্রেটার দেন 1। ডেপথ অফ লোড ট্রান্সফার টু স্মলার ডেপথে হয়, এটা গ্রেটার ডেপথে হয়। টাইপ অফ এক্সকাভেশন, এটা ওপেন এক্সকাভেশন হয়, এটা বোর বা ড্রিলের দ্বারা হয়। ডিস্টারবেন্স অফ সয়েল, এটা নেগলিজেবল, এটা এক্সটেন্ড টু লার্জ জোন, সেই জন্য এটা ডিস্টার্ব বেশি লার্জ জোনের মধ্যে হয়। ভিজুয়াল ইন্সপেকশন, এটা দেখা সম্ভব, এটা কি গ্রেটার ডেপথে দেখা সম্ভব না। ইউজেস কোথায় হয়, যেখানে সয়েল কন্ডিশন গুড আছে, ভালো, যেখানে লোড ক্যারিং ক্যাপাসিটি বেশি সেখানে ইউজ করা হয়। এখানে সয়েল কন্ডিশন যেখানে পুর সেখানে লো বিয়ারিং ক্যাপাসিটি এরিয়াতে ইউজ করা হয়। কস্ট কত, এটা লো, এটা হচ্ছে হাই। এক্সাম্পল কি কি, স্প্রেড ফুটিং, ম্যাট অর র্যাপড ফুটিং, ওয়াল ফুটিং, স্ট্র্যাপ ফুটিং। আর ডিপ ফাউন্ডেশন কি, পাইল ফাউন্ডেশন, পিয়ার ফাউন্ডেশন। দেখো তারপরের কোশ্চেন দেখবো, for designing masonry components of a structure seismic forces provision in design calculation is not necessary for building constructed in, এটা কি হবে জোন 1 এন্ড জোন 2। দেখো আগে যে আমাদের সিজমিক জোন ছিল সেটা হচ্ছে 5 ছিল, জোন 1 থেকে জোন 5। এখন কি করা হয়েছে, জোন 1 আর জোন 2টাকে একই মার্জ করে জোন 2 করে দেওয়া হয়েছে, মানে জোন 2, জোন 3, জোন 4 এন্ড
জোন 5 আমাদের আছে। তার রেসপেক্টে দেখো জোন 2টা হচ্ছে লিস্ট অ্যাক্টিভ, জোন 3 হচ্ছে মডারেট, জোন 4 হাই সিসমিক, আর জোন 5 হাইয়েস্ট সিসমিক জোন। কালার কোডের রেসপেক্টে দেওয়া আছে কোন কোন এরিয়া কোন কোন সিসমিক জোনের মধ্যে পড়ে, এটা দেখে নিন। তারপর এটা দেখো, দ্য প্রসেস বাই হুইচ টিম্বার ইজ মেড স্যাপ ফ্রি। স্যাপ মানে কি? ওয়াটার। ওয়াটারটাকে বের করে দেওয়া হয় কোন প্রসেসে? সিজনিং। সিজনিং করে বের করে দেওয়া হয়, সেটা হচ্ছে 25 কোশ্চেনের এ। তাহলে সিজনিং এর অবজেক্টিভটাকে কি? স্যাপটা রিমুভ করা। স্যাপ রিমুভ করলে স্ট্রেংথ ইনক্রিজ হবে, ওয়ার্কেবিলিটি ইনক্রিজ হবে, ডিক্রিজ দ্য চান্সেস অফ শ্রিঙ্কেজ ডিফেক্ট কম দেখা দেবে, ইনক্রিজ অফ লাইফ অফ টিম্বার, টিম্বারের লাইফ বাড়বে, ডিউরেবিলিটি বেড়ে যাবে। এবারে সিজনিং ন্যাচারাল হতে পারে, আর্টিফিশিয়াল হতে পারে। ন্যাচারাল হলে কি হয়? স্ট্রং টিম্বার পাওয়া যায়, ন্যাচারাল হলে লিটিল উইক। ময়েশ্চার কন্টেন্টটা ন্যাচারালি কত? 15% পর্যন্ত ম্যাক্সিমাম ইনক্রিজ রিডিউস করা যায়, আর হচ্ছে আর্টিফিশিয়ালে যে কোনো ডিজায়ার লেভেলে রিডিউস করা যায়। ন্যাচারাল সিজনিং কি? স্লো প্রসেস, আর আর্টিফিশিয়াল কি? কুইক প্রসেস। ন্যাচারাল সিজনিং এর জন্য কি? পেস্ট প্রচুর দরকার হয়, এটা লেস পেস্ট দরকার হয়। কস্ট কি? ন্যাচারাল সিজনিং এর লেস, আর আর্টিফিশিয়াল সিজনিং এর হাই। অ্যাটাক অফ ইনসেক্ট অ্যান্ড ফাঙ্গি ন্যাচারাল সিজনিং এ হাই হয়, আর এটাতে লেস হয়। পার্থক্যটা মনে রাখো। তারপরের কোশ্চেনে চলে যাবো, দেখো 26 নম্বর কোশ্চেন। দ্য প্রসেস অফ জয়েনিং টু উডেন পিস অ্যাট অ্যান অ্যাঙ্গেল ইজ নোন অ্যাজ। কোনো যদি দুটো উডেন পিসকে একটা অ্যাঙ্গেলে করি, তাকে কি বলে? মিটারিং বলে। এই দেখো, যদি উডেন পিসকে একটা অ্যাঙ্গেলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা যদি জয়েন করি, তাহলে তাকে মিটার জয়েন বলে। তারপরের কোশ্চেনে দেখবো, the joint which is adopted when a timber piece is to be placed between two members which are previously fixed is known as, এটাকে বলে চেজ মর্টাইজ জয়েন্ট। দেখো, the joint is used when timber piece is to be placed between two members which are previously fixed। এটা টিম্বার পিস আগে থেকেই ফিক্স করা আছে দুটো মেম্বারের মধ্যে, সেইভাবে যে জয়েন্টটাকে ফিক্স করা হয় সেটাকে বলে চেজ মর্টাইজ জয়েন্ট। তারপর দেখো, দিস টাইপ অফ ফ্লোর ইজ মোস্টলি সুইটেবল অর ইউজড ইন কাচ্চা ভিলেজ হাউস। কাচ্চা ভিলেজ হাউসে কি? মাটির ঘরে কি? মাড ফ্লোর ইউজ করা হয়। ভিলেজ এরিয়াতে দেখো মাড ফ্লোর ইউজ করা হয়। চিপ, হার্ড অ্যান্ড ফেয়ারলি ইম্পারভিয়াস, ইজি টু কনস্ট্রাক্ট হয়, মেনটেনেন্স কম দরকার হয়। দেখো, রিমেন ওয়ার্ম, গরম থাকে শীতকালে আর ঠান্ডা থাকে গ্রীষ্মকালে। মাড ফ্লোর। তারপর কি বলছে? দ্য রিজ ফর্ম বাই ইন্টারসেকশন অফ টু স্লোপিং সারফেস হ্যাভিং অ্যান এক্সটেরিয়র অ্যাঙ্গেল গ্রেটার দ্যান 180। এক্সটেরিয়র অ্যাঙ্গেল গ্রেটার দ্যান 180 বলছে, তাহলে কি হবে? সেটা হিপ হয়। এখানে দেখো, রিজ কোনটাকে বলেন? যেটা টপ অ্যাপেক্স লাইন, এটাকে বলে রিজ। এই যেটা যেটা দেখানো আছে এটা হচ্ছে রিজ। আর হচ্ছে অ্যাভিস কাকে বলে? লোয়ার এজ। এই যে লোয়ার এজটা, এটা রানিং থ্রু থাকে, সেটা অ্যাভিস। হিপ কোনটাকে বলে? এই যে সারফেস, যেটা এক্সটার্নাল যে অ্যাঙ্গেল, সেটা কত হয়? 180 ডিগ্রির থেকে বেশি হয়, সেটাকে হিপ বলে। আর ভ্যালি কি? যেই ইন্টারসেকশনে রুফ সারফেসের এক্সটার্নাল অ্যাঙ্গেলটা 180 থেকে কম হয়, সেটাকে বলে ভ্যালি। বেশি হলে হিপ, কম হলে 180 থেকে, সেটাকে ভ্যালি। কয়েকটা পয়েন্ট মনে রাখতে হবে। তারপরেরটা দেখো, A 200 mm thick wall made of modular brick is 5 meter long between cross wall and 3.8 meter clear height between RCC slab at top and bottom. The slenderness ratio of the wall is, slenderness ratio বের করতে বলেছে। slenderness ratio কি হয়? ওয়ালের h/t আর l/t করে তার মধ্যে যেটা মিনিমাম সেটা হয়। এখানে কত হবে? 19। বি অ্যান্সার হবে। h/t করলে দেখো কত আসছে? 19 আসছে, 3.8/0.2। আর 5/0.2 করলে, l/t করলে সেটা আসছে 25। 19 আর 25, যেটা মিনিমাম সেটা মানে 19 অ্যান্সার হবে। তারপরেরটা দেখো, when two force each equal to p, দুটো p ফোর্স যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যাক্ট করে, তখন তাতে রেজাল্টেন্ট উইল বি
p√2 হয়। এটা কিভাবে আসছে দেখে নাও। দেখো রেজাল্টেন্ট ফোর্স যখন দুটো ফোর্স যখন 90 ডিগ্রিতে অ্যাক্ট করে তখন তার রেজাল্টেন্ট ফোর্স যদি r হয় তাহলে r ইকুয়ালস টু কি হয়, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2pq cos থিটা, আমরা জানতাম। এটাও 2p স্কোয়ার হবে এখানে, তাহলে পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার টু কস থিটা যদি cos 90 হয় সেটা 0, তাহলে পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার মানে 2p স্কোয়ার, 2p স্কোয়ারের যদি রুট হয় p ইন্টু √2, এটা হবে অ্যান্সার। ফর কম্প্যাকশন অফ সয়েল 32 এর কোশ্চেনটা দেখো। ফর কম্প্যাকশন অফ সয়েল উই ইউজ, সয়েল কম্প্যাকশনের জন্য আমরা কি ইউজ করি, রোলার ইউজ করি, রোড রোলার, ডি অ্যান্সার। তারপরে সলিউশনটা দেখে নাও। রোলার তো অনেক টাইপের হয়, এবার স্মুথ হুইল রোলার কোথায়, স্ক্রাচ, রক, গ্র্যাভেল আর স্যান্ড এই টাইপের যদি সয়েল থাকে তাহলে স্মুথ হুইল রোলার। শিপফুড রোলার কোথায়, ক্লে সয়েলে শিপফুড রোলার ইউজ হয়, এটা পরীক্ষায় আসে। পিনামেট্রিক টায়ার রোলার কোথায় ইউজ হয়, কোর সয়েল, রক, বিটুমিনাস ওয়ার্কে পিটিআর ইউজ করা হয়। গ্রিড রোলার কোথায়, ওয়েদার রক, ওয়েল গ্রেডেড কোর সয়েল। প্যাড ফুট আর ট্যাম্পিং রোলার দেখো কোয়েসিভ সয়েল। ফগ র্যামার, কর্নার আর কনফাইন্ড এরিয়াতে ফগ র্যামার ইউজ করা হয়। ভাইব্রেটরি রোলার কোথায়, কোয়েশনলেস সয়েল অ্যাট শ্যালো ডেপথ ভাইব্রেটরি রোলার ইউজ করা হয়। তারপরে দেখো বার্নড ক্লে ব্রিক্স আর জেনারেলি ক্লাসিফাইড ইন 4 ক্যাটাগরিজ, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস এন্ড ফোর্থ ক্লাস। ফার্স্ট, সেকেন্ড, থার্ড এন্ড ফোর্থ। এবারে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস ব্রিকের মধ্যে যদি ফোর্থ ক্লাস ব্রিকটা কি, ওভারব্রান্ড ব্রিক, ঝামা ব্রিক। যদি ডিফারেন্সটা দেখি, দেখো ফার্স্ট ক্লাস ব্রিক কি ডিপ রেড কালার, চেরি কালার টাইপের হয়, যেটা শার্প কর্নার থাকে, স্ট্রেট এজ থাকে, সেম এজ ফার্স্ট ক্লাস, স্মল ক্র্যাক অ্যালাউ করা হয়। থার্ড ক্লাস কি সফট অ্যান্ড রেডিশ ইয়েলো কালার হয়। মোল্ড কি মোল্ড প্রসেসে, এটা টেবিল মোল্ড, এটা গ্রাউন্ড মোল্ড, এটাও গ্রাউন্ড মোল্ডে করা হয়। ক্লিন বার্নিং হয়, ক্লিন বার্নিং, ক্ল্যাম বার্নিং কোথায় হয় সেটা। স্ট্রেংথ কি 10.5 বা 105 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার গ্রেটার দেন হতে হবে। এটা 70 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার গ্রেটার দেন হতে হবে। এটা 5 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার মিনিমাম হতে হবে থার্ড ক্লাস ব্রিকে। ওয়াটার অ্যাবজর্পশন কি 20, 22, 25 এর থেকে কম হতে হবে। ইউজ কোথায় করা হয়, পয়েন্টিং, ফেস ওয়ার্ক, ফ্লোরিং, এটা হিডেন ম্যাসোনারি ওয়ার্ক, সেন্টারিং, আর এটা কি টেম্পোরারি স্ট্রাকচারে থার্ড ক্লাস ব্রিক ইউজ করা হয়। পার্থক্যটা ভালো করে দেখে নিয়ে, পার্থক্য থেকেই কোশ্চেন চলে আসে, ওয়াটার অ্যাবজর্পশন বা স্ট্রেন দিয়ে কোশ্চেন চলে আসে। তারপরেরটা দেখো, in normal circumstances where ordinary Portland cement is used, removal of formwork for props to slab spanning up to 4.5 meter is done after। তাহলে 4.5 মিটার পর্যন্ত যদি করা হয় স্প্যানটা, তখন কি হয়, 7 দিনে আমরা ফর্মওয়ার্ক ডিসাটার করতে পারি, সেটা 7 দিনে। আবার এখানে বলেই দিয়েছে শুধু ওপিসি ইউজ করব, ওপিসির সাথে কোনো কিছু ব্লেন্ডিংও নেই, ব্লেন্ডিং হলে কি হয়ে যেত, 10 দিন হয়ে যেত। দেখো চারটা দিয়ে দিয়েছি, যদি ওপিসি শুধু ইউজ করি ভার্টিক্যাল মেম্বারের জন্য 16 থেকে 24 ঘন্টা, এখানেও 16 থেকে 24 ঘন্টা। সপিট ফর্মওয়ার্ক টু স্ল্যাব রিফিক্স প্রপ যদি করে দিই তখন 3 দিন, এটা 7 দিন। সপিট ফর্মওয়ার্ক টু বিম যদি করি, প্রপ রিফিক্স করি তখন 7 দিন, 10 দিন। এবারে প্রপ টু স্ল্যাবের স্প্যান 4.5 বলে 7 দিন, আর যদি ওপিসির সাথে মিনারেল অ্যাডমিক্সচার তাহলে 10 দিন। এখানে 4.5 এর থেকে বেশি স্প্যান হলে 14 দিন, এটাও 14 দিন। এখানে প্রপ টু বিম টু আর্চেস, এখানে স্প্যান যদি আপ টু 6 মিটার হয় 14 দিন, আর যদি 6 মিটারের বেশি হয় তখন 21 দিন। এটা দেখো কোশ্চেন আছে, কোনো না কোনো অন্য কিছু চেঞ্জ করে দিতে পারে কোশ্চেন, এটা অবশ্যই দেখে নিও, খুবই ইম্পর্টেন্ট চারটা। তারপরে দেখো 35 নম্বর কোশ্চেনে কি আছে, ময়েস্ট কিউরিং ফর কংক্রিট মেড অফ অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট অ্যান্ড প্লেসড আন্ডার নর্মাল কন্ডিশন ইজ ডান ফর অ্যাট লিস্ট। যখন শুধু ওপিসি ইউজ করা হবে তখন কিউরিং কতদিন করতে হবে, মিনিমাম 7 days। আর যদি ওপিসির সাথে মিনারেল অ্যাডমিক্সচার, ফ্লাই অ্যাশ, জিজিবিএস এইসব কিছু ইউজ করি তখন কি করতে হবে, মিনিমাম 10 দিন কিউরিং পিরিয়ড। এই দেখো ক্লজ 13.5.1 এ লেখা আছে IS 456 এ, যখন ওপিসি মিনিমাম 7 দিন, ওপিসির সাথে যদি ব্লেন্ডিং করে মিনারেল অ্যাডমিক্সচার অ্যাড করা হয় তাহলে কি হবে, মিনিমাম 10 দিন। দেখো আজকের জন্য 35টা কোশ্চেনই থাকলো এই পার্টে, পরের পার্টে বাকি কোশ্চেনগুলো আমরা কভার করব। আর যদি নির্মাণ সহায়ক পরীক্ষা দিয়ে দাও তোমরা, সেইগুলোর জন্য এই বইগুলো খুবই হেল্পফুল। দেখো এমএসসির সলিউশন তো সবাই
করে নিয়েছো অলরেডি, যারা করনি তারা দেখতে পারো নিয়ে। আর সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ান লাইনার যেটা সেকেন্ড এডিশন আছে, এখানে টেবিলও ইনক্লুড আছে, ওয়ান লাইনার 4000 প্লাস কন্টেন্ট আছে, এটা দেখতে পারো। বাকি আমি নির্মাণ সহায়ক বা এমএসসি পিএসসির জন্য এই দুটো মডিউলের কোশ্চেন সেট বানিয়েছি, দুটো কোশ্চেন সেট, পার্ট মডিউল 1 মডিউল 2, এই দুটো অর্ডার করতে পারো। এগুলো খুবই হেল্পফুল এবং হাজার 2000টা কোশ্চেন আছে, এগুলো দেখতে পারো। চলো নেক্সট ভিডিওতে আমরা তাহলে বাকি 30 কোশ্চেন দেখে নেবো। আজকের মতো এখানেই শেষ করলাম।